আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ইন্টারেস্টিং একটা নিউজ দেখলাম। সেই নিউজটা কি? সেটা হচ্ছে যে সৌদি আরব এবং কুয়েত তারা নাকি তাদের আকাশে আর মার্কিন যুদ্ধ বিমান উঠতে দেবে না বলে জানিয়ে দিয়েছে। তো এই নিউজটা আপনাদের কাছে অনেকের কাছে ছোট একটা নিউজ বলে মনে হতে পারে, বাট এটার কিন্তু স্ট্র্যাটেজিক যে সিগনিফিকেন্স এটা কিন্তু বিশাল। আর এর সাথে আরেকটা মানে ঘটনা এর ভেতরে ঘটে গেছে, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা এতটাই সিগনিফিক্যান্ট, সেটাও আপনাকে এক্সপ্লেইন করব। পাশাপাশি এই ঘটনায় বাংলাদেশের একটা চান্স আছে, সেই চান্সটাও কিন্তু আমি এখানে আপনাদের সাথে এখন আলোচনা করে শেয়ার করার চেষ্টা করব। তো ঘটনাটা কি? ঘটনা হচ্ছে গত 11ই এপ্রিল পাকিস্তানের মানে বিমানের পর বিমান, কার্গো বিমান ল্যান্ড করা শুরু করলো সৌদি আরবের আব্দুল আজিজ এয়ারপোর্টে। এবং সেখান থেকে একজন দুইজন না, 100-200 না, 13,000 পাকিস্তানি সৈন্য অবতরণ করলো কোথায়? সৌদি আরবে। এবং এই যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, এই যুদ্ধের ভেতরে এত বড় একটা ডিপ্লয়মেন্ট, এইটা রীতিমতো চমকে দিয়েছে সারা বিশ্বকে। এবং এই চমকটার মেইন কারণ কি? কারণটা এক নম্বরে যেটা, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত সৌদি আরবের রক্ষা কবচ, রক্ষাকর্তা ছিল হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কিন্তু এই ডিপ্লয়মেন্টের মাধ্যমে সৌদি আরব আমেরিকাকে একটা ক্লিয়ার মেসেজ দিল যে তোমাকে আর আমার এখন দরকার নাই, আমার আছে পাকিস্তান। সো পাকিস্তান কেন? পাকিস্তান বেশ কয়েকটা কারণে কিন্তু পাকিস্তান এখানে সৌদি আরবের জন্য টপ চয়েস। নাম্বার ওয়ান কারণ যেটা, সেটা হচ্ছে 1960-এর দশক থেকে সৌদি আরবের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য ডেভেলপমেন্টের কারণে কিন্তু পাকিস্তানি অফিসার এবং সৈন্য যারা আছে তারা সৌদি আরবে ডিপ্লয়েড থাকতো। আপনি যদি সালগুলো একটু ফলো করেন, 1947 সালে কিন্তু ভারত পাকিস্তান স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে 60-এর দশকে এসে সৌদি আরব দেখলো যে তার নিজস্ব নিরাপত্তার কারণে তার একটা আর্মি দরকার, কিন্তু তার নিজের দেশের আর্মি অত শক্তিশালী না। তখন সে আমেরিকার কাছ থেকে করলো কি, বেশ দামি দামি কিছু উইপেন সিস্টেম কিনলো তখনকার দিনের 60 সালের। কিন্তু সেই উইপেন সিস্টেম যখন কিনলো, কেনার পরে সে আবার দেখলো যে টাকা দিয়ে তো আমি উইপেন কিনলাম, কিন্তু এই উইপেন চালাবে কে? তো তখনকার দিনে আমেরিকান সৈন্য অত সহজে পাওয়া যেত না। তখন তারা করলো কি, পাকিস্তানের হেল্প চাইলো মুসলিম দেশ হিসেবে। পাকিস্তানের হেল্প চাইলো কেন? কারণ হচ্ছে পাকিস্তান তো ব্রিটিশ মানে কলোনি ছিল। ভারত আর পাকিস্তান তো ব্রিটিশ আর্মি ভাগ হয়ে, তখনকার দিনের যে ব্রিটিশ আর্মিটা ছিল সেই আর্মিটা দুই ভাগ হয়ে একটা অংশ পাকিস্তান নিয়েছিল, একটা অংশ ইন্ডিয়া নিয়েছিল। সো পাকিস্তানের যে অফিসার্স এবং সোলজার্স লটটা ছিল 60-এর দশকে, তারা কিন্তু খুব প্রফেশনাল ছিল অ্যামিড দ্য মুসলিম কান্ট্রিজ। সো তখন তারা ওই সৌদি আরব করলো কি, ওই পাকিস্তানের সাথে চুক্তি করলো যে ঠিক আছে, তোমার দেশের এক্সপেরিয়েন্সড অফিসার্স এবং সোলজার যারা আছে তাদের কিছু অংশ আসবে আমাদের এখানে উইপেন সিস্টেমগুলো চালাবে, পাশাপাশি আমাদের নিজস্ব যে আর্মি আছে সেটাকে আস্তে আস্তে ট্রেন আপ করবে। তো এই কোঅপারেশন কিন্তু চলতে থাকলো। সো এইটা আবার আরো বেড়ে গেল কখন? যখন ইরাক ইরান যুদ্ধ শুরু হলো 1980 সালে। তখন কিন্তু মানে এই যুদ্ধটার প্রায় 8 বছর চলছে এই যুদ্ধ, 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত। ওই সময় কিন্তু মানে সৌদি আরব ভয় পাচ্ছিল যে এই ইরাক ইরানের যুদ্ধটা আবার স্পিল ওভার করে ইয়েতে চলে আসে কিনা, সৌদি আরবে গড়ায় কিনা। সেই জন্য সে তখন পাকিস্তানের সহায়তা চেয়েছিল, এবং পাকিস্তান কিন্তু তাদের আবার নতুন করে তখন বোধহয় প্রায় 10,000-এর মতো ট্রুপস তারা সৌদি আরবে পাঠাইছিল। এবং ওখানে মূলত এই পাকিস্তানি সৈন্যরা, যারা সৌদি আরবে ভাইয়েরা আছেন তারা হয়তো আমার বক্তব্যের সাথে সমর্থন করবেন, যে সৌদি আরবে কাবা মানে সিকিউরিটি দেওয়ার জন্য, তারপরে সৌদি রাজ পরিবারের সিকিউরিটি দেওয়ার জন্য, সৌদি বড় বড় তেল খনিগুলো সিকিউরিটি দেওয়ার জন্য, এরকম কি পয়েন্ট ইনস্টলেশন যেগুলো আছে এগুলো সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে পাকিস্তানের মিলিটারি মানে ফোর্সেসরা সেখানে আছে। তো সেই আগে থেকে যে থাকা, তার সাথে এবার এসে এই মানে এপ্রিলের 11 তারিখে এসে কিন্তু নতুন করে আরেকটা ডিপ্লয়মেন্ট হলো। এবং এই নতুন করে যে ডিপ্লয়মেন্টটা হলো, এই ডিপ্লয়মেন্টটা হওয়ার কিন্তু একটা প্রেক্ষাপট আছে। গত বছর কিন্তু
সৌদি আরব আর পাকিস্তান একটা চুক্তি করেছিল, যে চুক্তির মাধ্যমে সৌদি আরবের যদি কোনো বিপদ হয় তাহলে পাকিস্তান সৈন্য পাঠিয়ে তাকে হেল্প করবে এবং প্রয়োজনে পারমাণবিক বোমা ব্যবহার করবে, এরকম একটা চুক্তি হয়। এই চুক্তিটা কেন হয়? কারণ ওই যে 1960 সালে বলছিলাম না যে সৌদি আরব পাকিস্তানি মানে অফিসার এবং সোলজারদেরকে নিয়েছিল তাদের দেশের রক্ষায়। কথিত আছে, এটা প্রমাণ নাই, কিন্তু এটা কনস্পিরেসি থিওরি, যে কথিত আছে পাকিস্তান তখন তাদেরকে সৈন্য দিয়েছিল, তার বিনিময়ে সৌদি আরবের কাছ থেকে তারা টাকা নিয়েছিল তাদের পারমাণবিক বোমা বানানোর জন্য। তো এটা আমি আবারও বলছি, এর কোনো প্রমাণ নাই, কিন্তু জিও পলিটিক্সে কিন্তু একটা কথা আছে যে একটা আশঙ্কা অথবা একটা ধারণা যদি 10 বছরের বেশি সময় ধরে আনচ্যালেঞ্জড অবস্থায় টিকে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে এটার পিছনে একটা বাস্তবতা আছে, এবং ইটস কোয়াইট লজিক্যাল যে পাকিস্তান আর্মি এবং ট্রুপস ওরা সৌদি আরবকে মানে ফোর্স দিবে, তার বিনিময়ে সৌদি আরব পাকিস্তানকে পারমাণবিক বোমা বানানোর জন্য সহায়তা দিবে। ইট মেক সেন্স। আর দ্বিতীয় কথা হচ্ছে সৌদি আরবের নিজের যেহেতু পারমাণবিক বোমা নাই, সো একটা মুসলিম রাষ্ট্রের যে আবার তাকে সিকিউরিটি সাপোর্ট দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে, তার যদি পারমাণবিক বোমা থাকে, দ্যাট ইজ রিয়েলি অ্যাডভান্টেজিয়াস ফর সৌদি আরব, রাইট? সো এই জায়গাটাতে এসে এই যে 2025 সালে যে নতুন করে চুক্তিটা হলো, এই চুক্তির বরাত দিয়ে 2026 এপ্রিল মাসে পাকিস্তান কিন্তু কুইকলি এই ট্রুপস ডিপ্লয় করে দিল, কারণ যখন আমেরিকান ট্রুপসের উপরে সৌদি আরবের আস্থা কমে গেল। এবার আসি বাংলাদেশের এখানে কি অপরচুনিটি আছে এবং কেন আছে সেই প্রসঙ্গে। তো আমেরিকার সাথে সৌদি আরবের যেহেতু বনিবনা এখন আর হচ্ছে না, গোসা হয়েছে, এবং সেই জায়গায় কিন্তু পাকিস্তান খুব চমৎকারভাবে দেখেন আমেরিকা ইরানের ভিতরে যে যুদ্ধ হচ্ছে সেটার মধ্যস্থতাও করলো, এই চান্সে আবার 13,000 সৈন্যও পাঠাইলো সৌদি আরবে, সাথে ধরেন প্রায় 18টা বিমান পাঠাইছে, এর ভিতরে কিছু আছে কার্গো বিমান আর কিছু হচ্ছে ফাইটার জেট, ওই যে জেএফসি যেগুলো ওরা ইয়ে করছে, এগুলো ডিপ্লয় করলো। এখন আপনারা অনেকে হয়তো বলবেন যে মানে বাংলাদেশের আবার এখানে কি চান্স আছে? না ভাই, বাংলাদেশেরও চান্স আছে। আমি একটু বুঝাই বলি। যখন ধরেন ইরাক ইরান যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু ওখানে যে শাটল ডিপ্লোমেসিটা চলতেছিল, ওই জায়গায় কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা রোল ছিল। এটা অনেকে জানে, অনেকে জানে না। সো এই যে রোলটা ছিল, এই রোলটা কিসের উপরে বেস করেছিল? বাংলাদেশ কি মানে তেলের খনিওয়ালা দেশ, স্বর্ণের খনিওয়ালা দেশ, হীরার খনিওয়ালা দেশ? তা তো না। বাংলাদেশের বিশ্বের সেরা আর্মি আছে, তাও না। আমাদের যেটা ক্রেডিবিলিটি সেটা হচ্ছে নিউট্রালিটি। মুসলিম দেশ, মুসলিম মেজরিটি দেশ, কিন্তু আমরা নিউট্রাল একটা কান্ট্রি। তো সেই ক্রেডিবিলিটি কাজে লাগায় কিন্তু জিয়াউর রহমান মধ্যস্থতার ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্ট হয়ে উঠছিলেন। এরপরে যেটা হলো যে জিয়াউর রহমান আমাদের আর্মিটাকে যেইভাবে শেপ করা শুরু করছেন, তখন তারই কিন্তু লিগেসি হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের গমন। এই যে শান্তিরক্ষা মিশনে আমাদের মানে শান্তিরক্ষারা যাচ্ছে, কত বছর ধরে যাচ্ছে? প্রায় 35 বছর ধরে যাচ্ছে, এবং দীর্ঘ সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ 1 নাম্বার সৈন্য প্রেরণকারী দেশ ছিল। এবং এখানে শুধু আর্মি না, আর্মির মানে লোকজন গেছে, নেভির লোকজন গেছে, এয়ারফোর্সের লোকজন গেছে, পুলিশের লোকজন গেছে। সুতরাং আমাদের এখানে কিন্তু একটা ইকোসিস্টেম গড়ে উঠছে, যেটা পিস কিপিং সোর্স অফ। আচ্ছা, এখন তাহলে মিডল ইস্টে কি হবে? মিডল ইস্টে এখন যখন যুদ্ধ মোটামুটি থামবে, থামার পরে ওখানে কিন্তু পুনর্গঠনের কাজটা শুরু হবে। এবং ভেরি ইন্টারেস্টিংলি, আপনারা যাদের মানে একটু মেমোরিটা আমি ব্রাশ আপ করে দিচ্ছি, মনে করাই দিচ্ছি, সেটা হচ্ছে গালফ ওয়ারের কথা আপনাদের মনে আছে। এই গালফ ওয়ারের সময় কিন্তু বাংলাদেশের প্রায় 2200 সৈন্য মানে সৌদি আরবে গিয়েছিল, এবং তাদের এক্সপিরিয়েন্স আছে এই সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যে, আভিযানিক এক্সপিরিয়েন্স আছে। এরপরে কি হলো, যখন যুদ্ধ শেষ হলো গালফ ওয়ারের, তখন কিন্তু কুয়েত পুনর্গঠনের জন্য বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টিম সম্ভবত এখন পর্যন্ত আছে, এটাকে বলে ওকেপি বা অপারেশন কুয়েত পুনর্গঠন। সুতরাং এবং তারা ওখানে এত চমৎকার পারফর্ম করছে যে একটা সময় কুয়েত সরকার বলছে যে তোমরা শুধু আমাদেরকে জনবল দিয়ে সাহায্য করো, তোমাদের কাজ করার জন্য এখানে যত দামি যন্ত্র লাগুক আমরা দিব। এবং তারা সেটা কিনে দিচ্ছে ওই জায়গায়, কারণ ইরাক এত বেশি মাইন এবং গোলা বারুদ ওখানে ফেলছিল কুয়েতে, এটা পুরোটা ক্লিয়ার করছে আমাদের ইঞ্জিনিয়ার্সরা। জাস্ট থামস আপ অ্যান্ড ব্রাভো টু আওয়ার ইঞ্জিনিয়ার, কোর অফ ইঞ্জিনিয়ার। আচ্ছা, এখন যেটা বলার চেষ্টা করছি,
তার মানে কি আমাদের জাতিসংঘের এক্সপিরিয়েন্স আছে, প্লাস আমাদের আছে হচ্ছে মিডল ইস্টের এক্সপিরিয়েন্স আছে, যেখানে কোর যুদ্ধটা হচ্ছে ওই জায়গাটাতেই আমাদের কিন্তু লোক কাজ করছে। ঠিক আছে, এখন ডিফারেন্স আছে দুইটার। যেমন ধরেন সৌদি আরবে পাকিস্তানের সৈন্য ছিল, কিন্তু একটা সময় আসলো যখন ইয়েমেনের হুতিদের সাথে সৌদি আরবের যুদ্ধ লাগলো, তখন কিন্তু তারা পাকিস্তানের সৈন্য ব্যবহার করতে চাইছিল, কিন্তু পাকিস্তানের পার্লামেন্ট অ্যালাউ করে নাই। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এবং মাথায় রেখে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি সফল করতে হবে। কিভাবে স্ট্র্যাটেজিটা সফল করতে হবে? পাকিস্তান কিন্তু ওখানে গেছে হচ্ছে সিকিউরিটি গ্যারান্টার হিসেবে, মানে নিরাপত্তা দিবে, কিন্তু বাংলাদেশের এক্সপার্টিজ এবং প্রফেশনালিজম কিন্তু ভিন্ন জায়গায়। আমরা হচ্ছে স্ট্যাবিলাইজার। আমরা ধরেন কোনো একটা জায়গায় যুদ্ধবিধ্বস্ত একটা জায়গায় গিয়ে আমরা স্ট্যাবিলিটি আনতে পারি, আমরা পিস কিপিং করতে পারি, আমরা পিস বিল্ডিং করতে পারি, আমরা নতুন রাস্তাঘাট তৈরিতে দারুণভাবে হেল্প করতে পারি। ইভেন যখন কোথাও কোনো মানবিক বিপর্যয় ঘটে, দুর্যোগ ঘটে, সেখানে কিন্তু আমাদের আর্মি পৃথিবীর নাম্বার 1 আর্মি হিসেবে চিহ্নিত। তারা এই জায়গায় প্ল্যান করে দ্রুততম সময়ে সফলভাবে কাজ করে আসতে পারে। সুতরাং এই জিনিসটা তো মিডল ইস্টে আমরা এখন কাজে লাগাতে পারি। সুতরাং পাকিস্তানের যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটা হচ্ছে সিকিউরিটি গ্যারান্টার অ্যাঙ্গেল, আর আমাদেরটা হবে হচ্ছে স্ট্যাবিলাইজেশন পার্টনার বা স্ট্যাবিলিটি পার্টনার হিসেবে। And we are trusted, we are sincere, we are honest, and we are professional in this area. এখন এটা কিভাবে করা যেতে পারে? এখানে যেটা আমার মনে হয় করা যেতে পারে, এটা মিলিটারি ডিপ্লোমেসির মাধ্যমে শুরু করতে হবে, এবং এটা মানে খুব কুইকলি শুরু হওয়া উচিত। এবং এই জায়গায় পাকিস্তান কিন্তু আমাদের খুব হেল্প করতে পারে। কিভাবে হেল্প করতে পারে? কারণ পাকিস্তান অলরেডি ওখানে ডিপ্লয় করেছে। সুতরাং পাকিস্তানের সাথে যদি আমরা খুব ক্লোজলি ওই সেম পাথে আগাই, এবং আমরা যদি তাদেরকে বলি যে অ্যাজ ব্রাদার আমাদের কিছু ট্রুপস ওখানে তোমরা নাও আদার রোলগুলোর জন্য, স্টেবিলাইজেশন রোলগুলোর জন্য, তাহলে কিন্তু আমাদের জন্য স্মুথ হবে এই জায়গাটা। এবং অলরেডি বাংলাদেশ মিলিটারির সাথে পাকিস্তান মিলিটারির যে ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, মিলিটারি ডিপ্লোমেসি রিলেশন আছে, এই রিলেশনটাকে এক্সপান্ড করে এটাকে এবার মিডল ইস্টে সৌদি আরবের মিলিটারি যারা আছে, কুয়েতের মিলিটারি যারা আছে, যেমন সৌদি আরবে আমাদের মিলিটারি অ্যাটাশে যারা আছে, তাদের মাধ্যমে পাকিস্তানের উদাহরণটা দিয়ে আমাদের স্ট্রেংথ যেটা, স্ট্যাবিলাইজেশন স্ট্রেংথ যেটা আছে, ওইটাকে ফোকাস করে ওই জায়গাটায় কিন্তু আমরা চান্স নিতে পারি। কুয়েতে তো অলরেডি আমাদের ডিপ্লয়মেন্ট আছে, ইভেন ইরানেও কিন্তু আমরা তাদের, ইরান তো প্রায় তছনছ হয়ে গেছে। সুতরাং এটা কনস্ট্রাকশনের জন্য ইরান পুনর্গঠনের যে এফোর্টটা আছে, ওই এফোর্টে কিন্তু বাংলাদেশের কনস্ট্রাকশন ব্রিগেড যেগুলো আছে, দে ক্যান রিয়েলি প্লে ভেরি ভেরি গুড রোল। সো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আমাদের এখন শুরু করা দরকার, মিলিটারি ডিপ্লোমেসির এই ব্যাপারটা। উই শুড টেক দিস চান্স। আর পাশাপাশি আমাদের প্রবাসী ভাইরা যারা আছে, তারা তো দীর্ঘদিন ধরে ওখানে আছে, প্রায় 80 লাখের মতো ওই মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসী ভাইরা আছে। সো আমি এই মিলিটারি ডিপ্লোমেসির মাধ্যমে আমরা যদি 2-3টা মানে কন্টিনজেন্ট ওখানে পাঠাইতেও পারি, তাদের সাথে আমি রিকোয়েস্ট করব যে আমাদের ফরেন মিনিস্ট্রির স্ট্রং কিছু টিম ওখানে পাঠানো দরকার। কারণ আমাদের প্রবাসী ভাইরা যারা আছে, তাদের পাসপোর্ট নিয়ে জটিলতা, আকামা এগুলো নিয়ে খুব জটিলতা হচ্ছে। খুব এক্সপিরিয়েন্স একটা টিম যদি মিলিটারি কন্টিনজেন্টগুলোর সাথেও আমরা পাঠাই, তাহলে ওদের কষ্টও কিন্তু একই সাথে লাঘব হবে। সো আমরা যদি সারা বিশ্বে বাংলাদেশি হিসাবে একজন আরেকজনকে হেল্প করি, ভাই ভাই হিসেবে কাজ করি, তাহলে একই সাথে আমরা যেমন বিশ্বমঞ্চে নিজেদের মানে কৃতিত্ব বজায় রাখতে পারবো, পাশাপাশি আমরা কিন্তু একজন আরেকজনকে হেল্প করে নিজেরাও ভালো থাকতে পারবো। এই যে আমি পরামর্শটা দিলাম, এটা কি আদৌ কার্যকর কিনা, অথবা মানে এটা কোনো কাজের হইল না, যাই মনে হয় আপনার কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।